আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। স্বাভাবিক আচরণ করো না তোমরা, এমন স্ট্যাচু হয়ে গেলে কেন? লিমচু ইতস্তত হাসি দিয়ে বলল, হে রায়েদ। তারপর ধীরে ধীরে আবার সকলে যে যার সাথে কথা বলা শুরু করলো। তবে বারবার সকলেই কথার মাঝে আর চোখে রায়েদের দিকে তাকাচ্ছে। বোধহয় আশা করেছে এই ছেলেটাকে ঘিরে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেও যেতে পারে। রায়েদ বামের দ্বিতীয় সারিতে বসতে চাচ্ছিল, তখনই র্যাবিট ছুটে গিয়ে ওর পাশে দাঁড়ালো। উৎফুল্লতার সঙ্গে তুর্কিশ ভাষায় বলল, ভাই আমি সামনে বসবো না, চলো পেছনে বসবো আমরা। রায়েদ এমনভাবে ওর দিকে তাকালো যেন ও বদ্ধ উন্মাদ। টার্কিশ ভাষায় উত্তরে বলল, তোর যদি এক টেবিল চামচ পরিমাণ কমন সেন্স থাকতো তাহলে আমাকে পেছনে বসতে বলতি না। এখনই দেখতে পাচ্ছি পেছনে একটা বিশাল সাউন্ড বক্স এনে রেখেছিস, ওখানে কি হবে আমার ভালো করে জানা আছে। র্যাবিট অনুনয়স্বরে বলল, না প্লিজ ভাই, এই সামনে বসে আমি কোনো মজা করতে পারবো না, আমার পেছনেই বসা লাগবে, আর তোমাকেও ওখানেই বসতে হবে। আমি বলছি বেশি ডিস্টার্ব করবো না। রায়েদ বিরক্তিতে দীর্ঘশ্বাস ফেলল। লিমচু মাহিনের কাঁধে মাথা রেখে বলল, তোমার কি মনে হয় রায়েদ বেচারা র্যাবিটকে শাসাচ্ছে? কিভাবে বুঝবো? ওরা তো টার্কিশ ভাষায় কথা বলছে। তোমাদের ওদের দেখে কি মনে হচ্ছে? ও র্যাবিটকে আদর করে বলেছে, ছোট্ট ভাই চকলেট খাওয়া? নায়েল ও লিও হেসে উঠল। জেনেট মুখ ফুলিয়ে বসেছিল। নায়েল বলল, মেনে নাও জেনেট, ওরা যা বলছে মেনে নাও। লিও কিছু একটা বলতে যাচ্ছিল, জেনেট ওর আগেই বলল, দেখো আমার প্রেডিকশন যদি সত্যি না হয় তাহলে আমি লিওর গার্লফ্রেন্ড না। লিও প্রথমে ভ্রুকুচকে তাকালো, তারপর ওর চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। চোয়াল ছুলে পড়ল। ওখানে উপস্থিত সকলেই বিস্মিত ভরা দৃষ্টিতে ওদের তাকিয়ে আছে। র্যাবিটও আবার এখানে এসে দাঁড়িয়েছে। লিও বলল, ও মাই গড, দ্যাটস টু অফেন্সিভ। শাইলহ বিরক্ত কণ্ঠে বলল, বলার আগে ভেবেও দেখো না কি বলেছো। ক্যারেট উত্তেজিত কণ্ঠে বলল, ওহ মাই গড, যাত্রার শুরুতেই ব্রেকআপের সূচনা, এটা অমঙ্গলের লক্ষণ। র্যাবিট ভ্রু কুচকে বিড়বিড় করে বলল, বাকি সব বুঝলেও এই অমঙ্গলের ঘটনাটা আমি এখনো বুঝলাম না। তখনই আরও 2-3 জন সহ ওদের 5 জন টিচার, মিস্টার ডি উইট, মিস লিভলি, মিস বেনচেলা, মিস ক্যাম্বিও, মিস্টার কার্টার বাসে উঠলেন। প্রতিটা বাসে 16 থেকে 22 জন শিক্ষার্থীর সঙ্গে 2 জন করে টিচার রয়েছে। আজ যেই বাসগুলো যাচ্ছে এগুলো সব ফ্রেশম্যান, সোফামোর, জুনিয়র এবং সিনিয়রদের। প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা তার পরের দিন পিকনিকে যাবে। বাসে মোট সকল ছাত্রছাত্রী উঠেছে কিনা তা যাচাই করা হয়ে গেলে বাসের দরজা বন্ধ হয়ে গেল। এখনই বাস ছাড়বে। অবশেষে রায়েদকে বিরক্ত করতে করতে রাবিত পিছনের বাম দিকের সিটের আগের সিটে এনে বসিয়েছে। মাহিন ডান দিকের সারির পিছনের সিটের 2 সিট আগে লিমচুর সাথে বসেছে। ওর পেছনে নায়েল ও লিও, পাশে বাম দিকে ক্যারেল ও শাইলহ এবং জেনেট জোর করে রাবিতের ফ্রেন্ড লেস্কির সাথে পেছনের সিটে সাউন্ড বক্সের সাথে লেগে বসেছে। প্রফেসররা সকল ছাত্রছাত্রীদের স্বাগতম জানালেন এবং 10টার বাস প্রায় 10:40-এ যাত্রা শুরু করলো। র্যাবিট পিছনে দাঁড়িয়ে সাউন্ড বক্স সেট আপ করছে। রায়েদ ওর ব্যাগ থেকে একটা ঔষধের পাতা বের করছে দেখে র্যাবিট জিজ্ঞেস করলো, কি ব্যাপার ভাই, বাসে উঠতে না উঠতেই তোমার মাথা ব্যথা? রায়েদ গম্ভীর কণ্ঠে বলল, না মাথা ব্যথা নেই। তাহলে? আগাম প্রস্তুতি নিচ্ছি। র্যাবিট আর কিছু বলল না। একদম সামনের দিকে বিল মোড়েই ওর 2 জন বেস্ট ফ্রেন্ডের সাথে বসেছে। বাসের পরিবেশ এখনো পর্যন্ত শান্তশিষ্ট রয়েছে, কিন্তু আধা ঘন্টা পার হতে না হতেই র্যাবিট সাউন্ড বক্সে হাই ভলিউমে ওয়ারিয়ার্স গানটা চালু করলো। রায়েদ বিরক্তিতে দীর্ঘশ্বাস ফেলে মাথায় হাত দিয়ে বসে আছে। প্রথম গানটা শেষ হতেই আমেরিকান কিডস গানটা শুরু হলো। এতেই সকলে লাফ দিয়ে উঠল। কোথা থেকে যেন একগাদা উদ্যম এসে জড়ো হলো সকলের মাঝে। প্রথমেই সামনের দিকের কেউ কোরাসগুলো গাইল, এরপর তাল মিলিয়ে অনেকেই গাওয়া শুরু করলো। ইয়েলো ডাউন স্কুল বাস কিঙ্কি, আপ রেড ডাস্ট, পিকিং আস আপ বাই এ
বারবেট ওয়ারি ফেন্স, এমটিভি অন দ্য RSA, নো এসি ইন দ্য ফেন্স। দুই পাশের সারিতেই একের পর এক সিটগুলো থেকে পরপর প্রতিটি লাইন গেয়ে আসছে। জেনেট গাইছে, উই আর যিশু সেভ মি, ব্লু যিশু বেবি, ব্রন ইন দ্য US। এবং সকলে তুড়ি বাজাচ্ছে, আবার তালি বাজাচ্ছে। বাসে রীতিমতো হইচইয়ের ঝড় বয়ে চলেছে। সামনে বসা টিচাররাও কিছু বলছেন না। মাহিন উঠে দাঁড়িয়ে গাইল, ট্রেলার পার্ক ট্রাক স্টপ। র্যাবিট কিছুক্ষণ পর আবার চিৎকার করে বলল, We are American kids. Leo Gail, sister got a boyfriend daddy does not like. তখনই জেনেট বিরস কণ্ঠে বলল, তোমরা জানলে অবাক হবা, আমার ভাই অল দ্য টাইম এই দুটো লাইন গিয়ে আমাকে খেপাতে থাকে। মাহিন হেসে জিজ্ঞেস করল, মানে কেন? লিও বলল, কারণ জেনের ভাই সিস্টারের বয়ফ্রেন্ড আমি, এবং দুর্ভাগ্যবশত জেনের বাবা আমাকে খুব একটা পছন্দ করে না। তারপর র্যাবিট দ্য ইগলের হোটেল ক্যালিফোর্নিয়া চালু করলো। এটাতেও সকলেই সুর মিলিয়ে গাইতে লাগলো। সকলেই উচ্চস্বরে কয়েকটা লাইন গাইল। গলার স্বর বেশ ভালোই ওর। মিস্টার ডি উইট মাঝের প্যাসেজ দিয়ে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে কে অন্যান্য সেট থেকে আছো, আর কে কে পিওর ক্যালিফোর্নিয়ান? সামনের দিকের অনেকেই গানের মাঝ দিয়ে উচ্চস্বরে উত্তর দিল। অনেকেই বিভিন্ন স্টেট থেকে এখানে এসেছে। জেনেট বলল, আমি ফিলাডেলফিয়া থেকে, বাট যখন থেকে সব কিছু মনে পড়ে তখন থেকে এখানেই থাকি। নাইল বলল, আমি পিওর ক্যালিফোর্নিয়ান। শাইলোহ বলল, আমি ম্যানহ্যাটেন থেকে, ওর সিম্পলি নিউ ইয়র্কার। লিমচু বলল, ওয়েল দেখো, আমি অ্যাকচুয়ালি কোনো টেরই না। আমি বেইজিংয়ে জন্মেছি এবং তার কয়েক বছর পর ডিরেক্ট ক্যাফেটেরিয়াতে চলে আসি। তখন থেকে এখানেই থাকি। ক্যারেল বলল, আমি ছোটবেলায় ফ্লোরিডা ছিলাম, তারপর মোট 8টা সুইট পাল্টেছি, অ্যান্ড এই বছরেই এখানে মুভ করেছি। এই পর্যায়ে এসে সকলেই বেশ অবাক হলো ওর কথা শুনে। মাহিন বলল, আমিও কোনো স্টেট থেকে না, আমি বাংলাদেশ থেকে এই কয়েক মাস আগে এখানে মুভ করেছি। রাবিত বলল, ওয়েল আমি পিওর আমেরিকান তো না, বাট জন্ম থেকে ক্যালিফোর্নিয়াতেই আছি। ওদের এসব নিয়ে কথা বলতে বলতে বেশ কিছুক্ষণ কেটে গেল। দুপুর 1:30টার দিকে লাঞ্চ ব্রেকের জন্য বাস থামলো লা কোপিন নামক একটি ফুড ভিলেজে। এই জায়গাটা মরু অঞ্চল, হাইওয়ের দুই পাশেই দূর দূরান্ত পর্যন্ত শুধু মরুভূমি দেখা যায়। মরুভূমির বাদামি বালুর মাঝে প্রচুর মরু ঘাস দেখা গেল। এরই মাঝে দূর থেকে দৃষ্টি আকর্ষণ করে এই ফুড ভিলেজটা। রাস্তার পাশে কাঠের বড় ব্যানারে লেখা লা কোপিন। কিছুক্ষণ পরপর বাতাস হলেই প্রচুর বাদামি বালুকুণ্ডলি পাকিয়ে উঠছে। এখনও ওদের অনেকটা পথ যাত্রা করতে হবে। এখান থেকে অ্যারিজোনা হয়ে নিউ মেক্সিকো, তারপর টেক্সাস হয়ে আরকানসাসে পৌঁছবে। 20 মিনিটের মধ্যে লাঞ্চ সেরে প্রয়োজনীয় জিনিসপত্র টুকটাক কারোর লেগে থাকলে তা কিনে নিয়ে আবার বাসে উঠে পড়ল। সকলে বেশ ক্লান্ত, ফলে গান বাজনা না করে অনেকেই চুপচাপ নিজের মতো বসে ফোনে বুঁদ হয়ে আছে বা গান শুনছে। অনেকে বইও নিয়ে এসেছে, যদিও এই আমলে পিডিএফে বই পাওয়া যায়। তবুও হাতে ধরে বই পড়ার এবং পিডিএফে বই পড়ার মাঝে আকাশ পাতাল তফাৎ থাকে। রাবিত রায়েদের পাশে বসে থেকেই পেছনে মুখ ঘুরিয়ে লেক্সির সাথে গল্প করছিল, এবং রায়েদ মুখের সামনে বই মেলে ধরে আছে বলে ওকে দেখাই যাচ্ছে না। কিছুক্ষণ পর রাবিত পাশে মুখ ফিরিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই শোনো। রায়েদ মুখের সামনে থেকে বই না সরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মাহিন কি একবারও জিজ্ঞেস করেনি তুমি কেন ওকে নিতে গিয়েছিলা, অথবা তুমি ওর না যাওয়ার ব্যাপারটা কিভাবে জানলা? রায়েদ মুখের সামনে থেকে বই সরিয়ে বলল, হ্যাঁ জিজ্ঞেস করেছিল, তবে আমি ওর প্রশ্নগুলো এড়িয়ে গিয়েছি। আর তোমাকে মাহিন এত সহজে ছেড়ে দিল? তবে আমার মনে হচ্ছে ও আমাকে এসে ধরতে পারে এসব ব্যাপারে। হ্যাঁ তা অবশ্য ঠিক, যদিও তুই তো আবার কোনো কথাই পেটে রাখতে পারিস না। আর আজকাল দেখছি ওই দলের সাথে তোর ভালোই সখ্যতা হয়েছে। রাবিট ইতস্তত হাসি দিয়ে বলল, তা ঠিক, ওদের সাথে ঘুরে বেড়াতে বেশ মজাই লাগে, অ্যান্ড ওরাও কিছু মনে করে না। আর ওদের সাথে আজকাল গল্পও করা যায়। এই যেমন আমার সামনেই তো কি প্রেডিকশনটাই না করলো তোমাকে আর মাহিনকে।
বলতে বলতে মাঝপথে থেমে গিয়ে জিভ কামড়ালো। তারপর মনে মনে ভাবল, ইয়া আল্লাহ, আসলেই আমার পেটে কোনো কথা থাকে না। রাইত ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, আমাকে আর মাহিনকে নিয়ে কি? রাবিট ইতস্তত করে বলল, আসলে না, মানে তুমি আর মাহিন। এতটুকু বলে থামলো। রাইত পুনরায় জিজ্ঞেস করলো, আরে বলবি তো কি, আমি আর মাহিন কি? রাবিট এবার বলল, মানে এই কিছু দিনে তোমাকে আর মাহিনকে নিয়ে যা যা ঘটেছে সেগুলো নিয়েই আলোচনা করছিল। রাবিট এবার বলল, ভালোই কাহিনী বানালি। প্রেডিকশনের ব্যাপারটা কি এখন, সত্যি করে সব বল। রাবিট দ্বিধান্বিত দৃষ্টিতে চাইল, ভাবল, উফ, ভালোই ফাঁসা ফেসেছি তো, এখন ভাইকে কাটাই কিভাবে। ভাবতে ভাবতেই বলল, প্রেডিকশন তো হচ্ছে তোমার এবং মাহিনের বন্ধুত্ব নিয়ে। রাইত চোখ ছোট করে শুধালো, ও তাই না? আমি তোকে ভালো করে চিনি, তুই এখন আসল কথা মুখ থেকে বের করিসনি। রাবিট কিছু একটা বলতে চাচ্ছিল, তখনই বাস সজোরে ঝাঁকি দিল। এবার রাবিট দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ভাই, ঠিক আছে, আসল কথা হলো ওদের মনে হয় যে তুই সম্ভবত মাহিনকে পছন্দ করিস। এক টানে কথাটা বলেই অন্যদিকে দৃষ্টি ফেরালো। রাইত ভ্রুকুচকে ফেলল, তারপর হেসে ফেলল, বলল, কি আমি মাহিনকে পছন্দ করি? এমন চিন্তাও তোদের মাথায় কিভাবে আসে বুঝলাম না। রাইতকে হাসতে দেখে রাবিত বিচলিত হেসে বলল, আমার মাথায় নয়, ওদের মাথায়। বললাম না এটা ওদের প্রেডিকশন ছিল। রাইত দীর্ঘশ্বাস ফেলে বলল, তোদের আসলেই গাছে কাঁঠাল গোফে তেল অবস্থা। রাবিত বলল, আরে তুমি শুনলে অবাক হবে যে জেনেট ইতিমধ্যেই বাজি ধরেছে যে ওর প্রেডিকশন যদি সত্যি না হয় তাহলে ও আর লিওর গার্লফ্রেন্ড থাকবে না। রাইত বলল, যা ভাবছিলাম তাই। ওটা ওদের সমস্যা। আমাকে এবং মাহিনকে নিয়ে আজাইরা কাহিনী না বানিয়ে নিজের চরকায় তেল দিতে বলিস। রাবিত দীর্ঘশ্বাস ফেলে বলল, ওফ, আল্লাহকে হাজারবার শুকরিয়া, আমি প্রাণে বেঁচে গিয়েছি। ভাই যে এমন একটা রিয়াকশন দেবে ওইটা অবশ্য অপ্রত্যাশিত ছিল। রাইত মনে মনে ভাবল, আমি মাহিনকে পছন্দ করি, এটাই ভাবে ওরা। হয়তো আসলেই মাহিনকে আমি পছন্দ করি, কিন্তু সেটা ওরকম ভাবে নয়। ভেবেই ঠোঁট প্রসারিত হয়ে এর কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল। জানালা দিয়ে বাইরে দৃষ্টি ওর এখনো বাস মরু অঞ্চলের মাঝ দিয়ে চলেছে। দূরে মরু দিগন্তে অর্ধ কমলা থালাটি ডুবতে ধরেছে। সোনালি বালুর সঙ্গে আকাশের কমলা ও লালাভাব রং মিলেমিশে এক হয়ে গিয়েছে। মরুর বুক চিরে টানা চলেছে বাস। শুষ্ক মরু অঞ্চল ছেড়ে সবুজ অভয়ারণ্য পার হলো। একসময় পরের দিন সকাল 7টার দিকে টেক্সাস অতিক্রম করেছে। এখন প্রায় ঘড়িতে দুপুর 2টার কাঁটা ছুঁই ছুঁই করছে। ওরা আর কিছুক্ষণের মধ্যেই পিনাকেল মাউন্টেইন পৌঁছে যাবে। প্রায় আধা ঘন্টা পূর্বে বাস আরকানসাসে প্রবেশ করেছিল। বাসের মধ্যে সকলেই ব্যস্ত হয়ে নিজের নিজের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। অনেকের জুতা খুঁজে পাওয়া যাচ্ছে না, তো অনেকের হেডফোন খুঁজে পাওয়া যাচ্ছে না। সামনের দিকে একটা মেয়ের পরনে ছিল অদ্ভুত ঝুলঝুলে জামা। সেটা নাকি সিটের চিপায় কোনোভাবে আটকে গিয়েছে বলে ভালোই কোলাহল হচ্ছে সেখানে। র্যাবিট ও লেক্সি নিজেদের মস্ত সাউন্ড বক্সটাকে প্যাকেট করতেই হিমশিম খাচ্ছে। গতরাতে বাসের সিটে বসে ঘুমানোর ফলে অনেকেই ঘাড়ে ব্যথা হয়েছে। ফলে বারবার ঘাড় এদিক ওদিক ঘুরিয়ে ব্যথা সারানোর চেষ্টা করছে। সকলেই প্রস্তুত হয়ে বসে আছে। আরও আধা ঘন্টা পর বাস দুই পাশে ঘন জঙ্গলে ঘেরা বড় একটা প্রশস্ত রাস্তায় প্রবেশ করলো। মনে হয় যেন গহীন বন হঠাৎ করেই উবে গিয়ে এক প্রশস্ত রাস্তা আপনা আপনি গজিয়ে গিয়েছে। বাস আরও বেশ কিছুক্ষণ পূর্বেই এখানে পৌঁছে যেত, কিন্তু মেক্সিকোতে বেশ অনেকক্ষণ জ্যামে পড়েছিল বাস। বাস মাত্র থেমেছে। বাসের মধ্যে বাইরে বের হওয়ার হিড়িক পড়ে গেছে। চিৎকার চেঁচামেচি এবং হইচই হচ্ছে, ফলে কেউ পাশের মানুষটার কথাও শুনতে পাচ্ছে না। মাহিন নিচের ছোট ব্যাকপ্যাকটা কাঁধে এবং সুটকেসটা নিচে রেখে দাঁড়িয়ে আছে। লিমচু এখনই একটা বড় ভিডিও ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করেছে। র্যাবিট ও লেক্সি খুব কষ্টে সাউন্ড বক্সটাকে প্যাকেট করে পেছনের সিট থেকে
নিচে নামিয়েছে। জেনেট কিছুক্ষণ পূর্বে ওর মেকআপের বড় একটা সেট খুলে বসেছিল, সেটা এখন গোছাচ্ছে মাত্র। রায়দের সব কিছুই গোছানো আছে, ফলে ও চুপচাপ বসে আছে। টিচাররা প্রথমে বাইরে বের হলেন, তার কিছুক্ষণ পর সকল শিক্ষার্থীকে সারিবদ্ধ করে বাইরে বের হয়ে আসার অনুমতি দিলেন। সাথে সাথে একে একে প্রথম দিকে যারা ছিল তারা বের হয়ে যেতে লাগলো। একে একে সকলে বেরিয়ে যাচ্ছে। মাহিন, লিমচু, ক্যারেল এবং শাইলোহ একসাথে পরপর বের হলো। ওদের বাস থেকে কয়েক গজ দূরে সামুহির আর একটা হলুদ বাস রাখা। এই বাসটা বোধহয় আরও কিছুক্ষণ পূর্বেই পৌঁছে গেছে। বাইরে রাস্তার দুই পাশের বড় গাছগুলোর ছড়িয়ে ছিটিয়ে থাকা বিস্তর ডালপালা একটা প্রাকৃতিক ছাউনি তৈরি করেছে রাস্তার ওপর। তবুও ডালপালার ফাঁকফোকর থেকে ঝুড়ি ঝুড়ি হয়ে রোদ উকি দেয়। অচেনা পাখির অনেক ধরনের সুরেলা ডাক মিলেমিশে একাকার। ছেলে মেয়েদের হইচই ছাপিয়ে যাচ্ছে সেসব সুরেলা সুমিষ্ট গান। খালি নির্জন রাস্তা ক্রমেই ছেলে মেয়েদের হইচয়ে মুখরিত হয়ে উঠল। সকলে পূর্ণ উদ্যমে জিনিসপত্র নিয়ে এগিয়ে চলেছে। ক্যাম্পিংয়ের জিনিসপত্রও সকলে ভাগ ভাগ করে বহন করে নিয়ে চলেছে। ছেলে মেয়েদের বিশাল দলটা হেঁটেই চলেছে বেশ কিছুক্ষণ ধরে। তবে রাস্তা আর শেষ হয় না। জেনেট ক্লান্ত স্বরে পড়ল, মাত্র মেকআপ ঠিক করলাম, আর এখন লম্বা রাস্তা ধরে মালপত্র নিয়ে শুধু হেঁটেই চলেছি। শাইলোহ বিরক্ত কণ্ঠে পড়ল, তুমি কি ভেবেছিলা এখানে আমরা প্রোম পার্টিতে এসেছি? জেনেট বিরক্ত মুখে স্টাক করলো। ক্যারেট জিজ্ঞেস করলো, তোমরা কে কে ক্যাম্প করতে পারো? শাইলোহ স্টাক করে বলল, কেউ না। নায়ে দ্রুত হেঁটে ওদের পাশাপাশি এসে বলল, আমি পারি। লিও বলল, হ্যাঁ, নাইল তো বিভিন্ন ক্যাম্পিং ফেস্টিভ্যালে গাইড হিসেবে কতবার কাজ করেছে, ও তো পারবেই। রাবিত সাউন্ড বক্সের পুরো ভার হঠাৎ করে লেক্সির ওপর ছেড়ে দিয়ে ঘুরে পেছনের দিকে চলে গেল। লেক্সি হাতির মতো ভারী সাউন্ড বক্সটা নিয়ে টলমল করে উঠল। কোনো রকমে রাস্তায় ধপ করে রেখে দিয়ে উচ্চস্বরে বলতে লাগলো, র্যাবিট, হোয়াট দ্য হেল ইজ দিস? কোথায় গেলি? আমি এটাকে একা ধরে রাখতে পারবো না। কিন্তু র্যাবিটের সেসব দিকে কান নেই। রাইট ইচ্ছাকৃতভাবেই শেষের দিকে ধীরে ধীরে হাঁটছে। রাবিট পেছনে গিয়ে ওর পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, ভাই তুমিও না ক্যাম্পিং করতে পারো। রাইট বলল, পারি, কিন্তু অনেক দিন করা হয়নি। রাবিট দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার সবই তো অনেক দিন ধরে করা হয়নি। ওরা লম্বা রাস্তাটা পার করে এসেছে। সামনে জঙ্গল কমে এসেছে এবং রাস্তাও শুরু হয়ে এসেছে। আরেকটু সামনে এগোতেই একটা বড় লোহার গেট চোখে পড়ল। সেটা ভেজিয়ে রাখা ছিল, নকশা করা জং ধরা লোহা গেট গুল্মলতায় ভরে রয়েছে। টিচারটা সেটা খুলে দিতেই কর্কশ শব্দে চেঁচিয়ে উঠল। সকলে গেট পার হয়ে সারি পেতে ভেতরে প্রবেশ করছে। অপর পাশে কোনো গাছপালা বা জঙ্গলের চিহ্ন মাত্র নেই। সেখানে বিস্তারিত মাঠ এবং মাঠের অপর পাশে আবারও জঙ্গল। জঙ্গল পার করে দূরে পিনাকেল মাউন্টেইন দেখা যায়। পাহাড়টা কুয়াশায় ঢেকে নীলচে ধূসর পিরামিডের মতো দেখাচ্ছে। পিনাকেল পাহাড় উত্তর মাউমেল ও পশ্চিমে মাউমেল নদীর মাঝে পড়েছে। এই মাউমেল নদী আবার আরকানসাস নদীতে গিয়ে মিশেছে। সকলে মাঠে প্রবেশ করেই এদিক ওদিক ছুটে যাচ্ছে। ওদের পূর্বেই আর একটা যেই বাস এসেছিল সেটা শিক্ষার্থীরা ইতিমধ্যেই তাঁবু খাটানোর কাজ প্রায় সেরে ফেলেছে। যে যার যার পছন্দ মতো জায়গায় বেছে নিল তাঁবু খাটানোর জন্য। তাঁবুতে 3 জন করে থাকতে পারবে। এখন শাইলোহ, জেনেট, লিম ও ক্যারেটের মধ্যে তর্কাতর্কি শুরু হয়েছে, কে কোন তাঁবুতে থাকবে। মাহিন যদিও তর্কাতর্কির মধ্যে নেই, তবুও ওরা ওকেও টেনে আনছে এর মধ্যে। রাবিত ও রায়দের একসাথে তাঁবু, এর মধ্যে লেক্সিও থাকবে। আকাশ একদম পরিষ্কার এবং গাঢ় নীল। মস্ত মাঠ জুড়ে টিয়ারঙা নরম ঘাসের চাদর বিছানো। মাহিন দীর্ঘশ্বাস ফেলে মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছিল। কপাল বিরক্তিতে কুঁচকে রয়েছে। অবশেষে অতিষ্ঠ হয়ে বলল, আচ্ছা শোনো, আমরা কয়েন ফ্লিপ করে ঠিক করব কে কোন তাঁবুতে থাকবে। ও হ্যাঁ, এই আইডিয়াটা ভালো। সন্তুষ্ট কণ্ঠে বলল লিম। শাইলোহ সম্মতি দিয়ে বলল, আচ্ছা তো কয়েন ফ্লিপ করি। মাহিন জিন্সের পকেট থেকে 50 সেন্টের পয়সা বের করলো, তারপর বলল, হেডস নীল তাঁবুর জন্য এবং লেটস হলুদ তাঁবুর জন্য। ক্যারেট বলল, যদি আমাদের সকলেই হেডস পড়ে যা টেলস পড়ে? মাহিন বলল, প্রথম যেই 3 জনের হেডস পড়বে বা টেলস পড়বে তাদের ধরা হবে।
ওর এই বুদ্ধিতে সকলের সম্মতি জানালো। মাহিন বলল, প্রথমে লিমজু। এই বলে কয়েনটা উল্টে শূন্যে ছুঁড়ে দিল। ওটা মাটিতে পড়ার পর দেখা গেল টেলস, অর্থাৎ ও হলুদ তাঁবুতে। এবার জেনেটের পালা, ওর হেডস পড়ল, অর্থাৎ ও হলুদ তাঁবুতে। এবার জেনেটের পালা, ওর হেডস পড়ল, অর্থাৎ ও নীল তাঁবুতে। এরপর ক্যারেটের পালা, ওরও পড়ল হেডস। এখন শুধু শাইলোহ ও মাহিন বাকি রয়েছে। শাইলোর পড়ল টেলস, অর্থাৎ দুই তাঁবুতেই দুইজন। মাহিন এবার নিচের জন্য পয়সাটা ফ্লিপ করলো, ওর পড়ল হেডস। ক্যারেট ও জেনেট আনন্দে লাফিয়ে উঠল। শাইলোহ এবার নিরাশ কণ্ঠে বলল, ওফ, এখন আমাদের একটা জায়গায় ফিল আপ করতে অন্য কেউ আমাদের জয়েন করবে। জেনেট বিজ্ঞের মতো বলল, পিকনিক মানেই তো মিলেমিশে থাকা এবং শেয়ার করা। মাহিন এবার টিপ্পনি কাটতে ছাড়ল না। এতক্ষণ এটা নিয়েই আপনিও ঝগড়া করতেছিলেন। জেনেট ইতস্তত হাসল। নাইল ও লিও এগিয়ে আসলো ওদের তাঁবু খাটাতে সাহায্য করতে। ওদের নিজেদের তাঁবু খাটানো হয়ে গিয়েছে। নীল তাঁবুটাই খাটাতে 10-15 মিনিট চলে গেল। মাহিন তাঁবু থেকে কিছুটা দূরে সরে গেল এবং নিজের সেলফোনটা বের করলো। মায়ের নম্বরটা ডায়াল করে কানে ধরল। কিছুক্ষণ রিং হতেই কল রিসিভ হলো এবং ওপাশ থেকে মিসেস নাসরিনের উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো, তুই ঠিকঠাক পৌঁছেছিস? হ্যাঁ মা, কিছুক্ষণ পূর্বে আমরা এখানে এসে পৌঁছেছি। মাত্র তাঁবু খাটানোর কাজ চলছে। দেখিস, এদিক ওদিক জঙ্গলের মধ্যে ভুলেও যাবি না, একা কোথাও যাবি না। মা, তুমি এই উপদেশগুলো অলরেডি কয়েকশো বার বলে ফেলেছ। তাও তো তোর কানের ফাঁস কাটিয়েই চলে যায়। মাহিন চোখের মনি ঘোরালো। তারপর আরো অল্প কিছু টুকটাক কথা বলে ফোন রেখে দিল। ওদের থেকে প্রায় 15 গজ দূরে রায়দের তাঁবু। এবার মাহিন দৃষ্টি দিয়ে ওদের খুঁজে বের করে সেদিকে এগিয়ে গেল। কাছাকাছি পৌঁছে দেখলো রায়ের তাঁবুর পাশে ব্যাগের মধ্যে কিছু একটা করছে। রাবিত একটা ডেরিটোস চিপসের প্যাকেট হাতে নিয়ে ওর সাউন্ড বক্সের পাশে দাঁড়িয়ে আছে। মাহিন ওর দিকে এগিয়ে গিয়ে বলল, রাবিত, তোমার সাথে কিছু কথা বলবো। ওকে দেখেই র্যাবিটের কপাল কুঁচকে গেল, কেমন জানি ঘাবড়েও গেল। বেশ দ্বিধান্বিত কণ্ঠে বলল, হ্যাঁ বলো। মাহিন শান্ত কণ্ঠে বলল, রায়েত কিভাবে জানলো আমি আসবো না? র্যাবিট অন্যদিকে দৃষ্টি ফেরালো, শুকনো ঢোক গিলে বলল, আমি কি জানি, তোমার ফ্রেন্ডরা কথা বলছিল, শুনেছে হয়তো। মাহিন তীক্ষ্ণ দৃষ্টিতে ওর পানে তাকালো, তীব্র গলায় শুধালো, আমার তো মনে হয় না রায়েত ওদের কাছ থেকে শুনেছে। তুমিই বলেছো তাই না? সত্যি করে বলো। আরে না, আমি কিছু জানি না, আমি কিভাবে বলবো? র্যাবিট শোনো, আমি জানি আর লুকাচুরি করে লাভ নেই। আর ওর কেন মনে হলো ওই নিতে আসলেই আমি যাব? আমি তো জানি না, তুমি ভাইকে জিজ্ঞাসা করো। মাহিন ভাবলেশহীন মুখে বলল, ঠিক আছে, তোমার ভাইকে জিজ্ঞেস করছি এবং সাথে আরো জিজ্ঞেস করছি বিলের সাথে তোমার ভাইয়ের কি ঝামেলা লেগেছিল। র্যাবিট চমকে উঠে উত্তেজিত কণ্ঠে বলল, আয়না মানে? বলতে বলতে থেমে গেল, আমতা আমতা করে বলল, আচ্ছা আচ্ছা মানে ঠিক আছে, আমি বলছি ভাইকে কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। মাহিনের ঠোঁটের কোণে ফিচেল হাসি ফুটে উঠল। র্যাবিট ইতস্তত করে বলল, তো হয়েছে কি, আমি আর ভাই দুজনেই মিসেস রের সাথে কথা বলছিলাম। তখন কি কথায় কথায় যেন মিসেস রে বললেন যে উনি তোমাকে বলেছেন ভাই আসছে না, এবং পরে তোমার মানে ফ্রেন্ডদের সাথে কথা বলতে গিয়ে জানলাম তুমিই নাকি না আসার জেদ ধরেছ। তখন আমি ভাইকে গিয়ে এই কথা জানিয়েছি এবং আর কি মানে ভাইয়ের মনে হয়েছে আবারও ওর কিছু একটা ঠিক করার আছে, তাই ও তোমাকে নিতে গিয়েছে। মাহিন তুড়ি বাজিয়ে বলল, আমার মনেই হয়েছিল এমন কিছু একটা ঘটনা ঘটেছে। তারপর একটু থেমে বলল, আচ্ছা, কাল মাছ ধরতে যাচ্ছ? আরে মাছ ধরার মতো অ্যাক্টিভিটি হবে আর আমি যাব না? আশ্চর্য, অবশ্যই যাচ্ছি, উচ্ছ্বাসের সঙ্গে বলল র্যাবিট। আচ্ছা, আমি আমাদের তাঁবুর কাছে গেলাম। বলেই হাঁটতে হাঁটতে চলে গেল মাহিন। র্যাবিট দীর্ঘশ্বাস ফেলে ভাবল, ওহ, এত এত মহা ঝামেলা। ভাই তো আছেই সাথে, মাহিনও দেখি আমার মুখ থেকে সব কথা বের করে নিয়ে যায়। কিভাবে নিজের সিকিউরিটি সিস্টেম আপডেট করে নিজেকে সেভ করতে পারি সেই ফন্দি বের করতে হবে।
ভাবতে ভাবতে হাঁটছিল এবং তাঁবুর খিলের সাথে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ল এবং খিলটা খুলে গিয়ে খাটানো তাঁবুটা ঝুপ করে গুটিয়ে পড়ল। রায়েত পাশেই বসেছিল। রায়েত ওর দিকে কটমট দৃষ্টিতে তাকালো। র্যাবিট বিচলিত হাসল। লেক্সি সেদিকে ছুটে গেল। রায়েত কঠিন স্বরে বলল, তোকে আমার কি করা উচিত বলতো? র্যাবিট বিচলিতভাবে হাসিটা ধরে রেখেই ইতস্তত করে বলল, খালি জ্যান্ত কবর না দিলেই হবে। রায়েত চোখের মনি ঘুরিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মাহির নিজের তাঁবুর কাছে ফিরে দেখে হলুদ তাঁবুর আর একটা ফাঁকা স্থান সম্ভবত দখল করেছে একটা মেয়ে। মেয়েটা ক্রস লেগে একটা টুলের উপর বসে নিজের ফোনের স্ক্রিনে ডুবে আছে। মেয়েটির চুল বাদামি, সোনালি ফর্সা হলেও বোধহয় ত্বক ট্যান করিয়েছে। চোখে মুখে কি অদ্ভুত ধার, আবার রুক্ষতাও আছে। ক্যারেট নীল তাঁবুটার ভেতরে ছিল। ভেতরে সব গুছিয়ে রাখছে ও। মাহিনও হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকলো। তাঁবুটা নীল হওয়ায় ভেতরে সবকিছুই নীল আলোকিত মনে হচ্ছে। মাহিন পা মুড়িয়ে বসলো। ক্যারেটের কমলা লাল চুলগুলো খোপা করেছে। ক্যারেটকে উদ্দেশ্য করে বলল, ক্যারট, বাইরে যেই মেয়েটা লুটে বসে আছে ও কি সাইলোর তাঁবুতে থাকবে? ক্যারেট মুখ তুলে তাকালো, বলল,